কালকে ব্রাজিলের খেলা তো দেখি নাই, পুরো 100টা মিনিট ধরে মানসিক নির্যাতন সহ্য করছি। পুরোটা ম্যাচ ধরে থ্রু আউট মরক্কো আমাদের থেকে বেটার ফুটবল খেলছে, এভরি অ্যাসপেক্ট অফ দ্য গেম। সেটা আপনি অ্যাটাক বলেন, ডিফেন্স বলেন, মিডফিল্ডে তো ওরা পুরো আমাদের আউট ক্লাস করছে। ক্যাসেমিরো আর ব্রুনো গিমারেসকে বুয়াদি 2 পকেটে রেখে দিয়েছে দুইজনকে, এরকম একটা অবস্থা। আমাদের মিডফিল্ড বলতে গেলে কিছুই ছিল না, আমরা একটা 18 বছর ছেলের কাছে আউট ক্লাস হয়েছি পুরোভাবে। কালকের ম্যাচে ভিনির গোলটা বাদে আর কয়েকটা কর্নার বাদে আমাদের সেরকম চেষ্টা বলতে কিছুই ছিল না। মানে শুরু থেকেই মনে হচ্ছিল আমাদের প্লেয়ারদের ম্যাচের আগে 10 কিলোমিটার দৌড়ায় আনা হয়েছে। ওদের ভিতর সে না আছে গতি, না আছে কোনো ইন্টেন্সিটি, মানে ওরা সব হাঁপায় আছে সেভাবে। সবগুলো প্লেয়ারকে টায়ার্ড মনে হচ্ছে আমার কাছে। সবচেয়ে খারাপ লাগছে কি, লাস্টের 10টা মিনিট যেখানে আমাদের উল্টো মরক্কোর উপর চড়া হওয়ার কথা ছিল, সেখানে উল্টো মরক্কো আমাদের প্রেস করছে, আমাদের হাফে এসে খেলছে, আমাদেরকে ঘিরে ধরছে। ম্যাচের আগে আমি বলছিলাম যে মরক্কোর কিছু কিছু প্লেয়ারদের আমাদের নজরে রাখতে হবে। তার ভিতর ছিল ব্রাহিম দিয়াজ, হাকিমি, বোয়াদ্দি, মাজারাউজি, আমরাবাদ পরে নামছে। আমরাবাদকে রিপ্লেস করে যে বোয়াদ্দিকে নামানো হয়েছে, আর সে যে মাস্টার ক্লাসটা প্রোভাইড করছে এটা হলো আনম্যাচড। মানে ওর যে 18 বছর বয়স, ওর খেলা দেখে আপনি বুঝতেই পারবেন না। বল কন্ট্রোল বলেন, ভীষণ বলেন, বল প্রোগ্রেসিং বলেন, সবকিছু ছিল টপ নচ। আর ম্যাচের প্রথম 20-30 মিনিটে ব্রাজিল কোথায় ছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল না। মরক্কো অল ওভার আস। সেখানে আমরা 2-একটা চান্স পাইলো, সেগুলো বাজেভাবে মিস করছি। আর প্রথম গোলটার কথা কি বলবো, ইব্রাহিম জাস্ট একটা পাসে আমাদের ডিফেন্সকে পুরো খুলে ফেলা দিয়েছে। সেখানে কি আমরা ডিফেন্সে দৌড় দিতে পারি? তারা দুজন লাস্ট কয়েকদিন আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে আসছে। সেখানে আমি হয়তো ডিফেন্সে দোষ দিতে পারতেছি না, কারণ আমরা জানি গ্যাব্রিয়াল মাগালসকে আমরা পুরো বছর ধরে বলতেছিলাম যে সে বিশ্বের আমাদের সেরা ডিফেন্ডার বর্তমানে, কিন্তু তার থেকে যে পারফরমেন্স আমরা পাইছি কালকে, সেটাকে আমরা আশা করছিলাম মোটেও না। মার্কিনিয়াস চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসছে, সে তার পিছন দিয়ে একটা স্ট্রাইকার ইন বিহাইন্ড রান মেক করতেছে, সেটা ফলো করতে পারলো না। সেখান থেকে আমরা শর্ট কনসিড করি, এগুলো কি মানা যায়? এগুলো কখনোই মানা যায় না। অন্যদিকে আসে লুকাস পাকেতাকে নিয়ে, মানে ওই একটা শট ছাড়া পুরো ম্যাচে ওর বারবার বল লুজ করা, কোনো প্রোগ্রেসিভ পাস নাই, কোনো থ্রু পাসিং নাই, কিচ্ছু নাই। সেখানে ফার্স্ট হাফে ক্যাসেমিরো খারাপ খেললো, তারপর হলুদ কার্ড খাইলো, এবং ইবানেজ হলুদ কার্ড খাইলো, সেজন্য তাদেরকে উঠাই নেওয়া হয়েছে। কিন্তু তাদের রিপ্লেস করে আমরা তাদের নামালাম। তারা কি খুব একটা আহামরি খেলছে? তারাও কেউ আহামরি খেলে নাই। ওইখানে আমরা ফ্যাবিনোকে নামাইলাম, ফ্যাবিনো যথেষ্ট ভালো খেলছে মোটামুটি, কিন্তু হি ওয়াজ টু সোলো। আমাদের প্রতিটা মিডফিল্ডার বল পাই না ভাবতেছে, প্রতিটা প্লেয়ার বল পাই না ভাবতেছে আমরা পরবর্তী মুভ কি করবো। আর মরক্কোর 2টা ফুল ব্যাকের সাথে আমাদের 2টা ফুল ব্যাকের তফাৎ হয়েছে আকাশ পাতাল। আর মাজারোজি তো পুরো রাফিনাকে পুরো 90 মিনিট ধরে একবার ফলো করে গেছে। রাফিনা যেখানে ও সেইখানে, রাফিনার জীবনটা পুরো অদৃষ্ট করে ফেলা গেছে ওইখানে। আর আমরা গোলটা পাইছি কি, আমরা ম্যাচের ভিতরে একবার মাত্র হাকিমিকে বিট করতে পারছি, সেখান থেকে ভিনিসিয়াস পাইছে, সেখান থেকে আমরা গোলটা পাইছি, তাও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে। এখন কথা হলো এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে আমরা ম্যাচ জিততে পারবো, কিন্তু টুর্নামেন্ট না, কোনোদিনই জিততে পারবো টুর্নামেন্ট। তো এইভাবে আমরা খেলি। টিমের সবচেয়ে বড় খামতি কি, মানে কোনো কেমিস্ট্রি নাই। টিম না একসাথে প্রেস করতে পারতেছে, না একসাথে ডিফেন্ড করতে পারতেছে, না হলেও তো একসাথে বল উইন করতে পারতেছে, কিছুই করতে পারতেছে না। আর সব করে হাফ প্রেস। হাফ প্রেস হলো সবচেয়ে খারাপ জিনিস। আর সব গায়ে মানে একমাত্র রাফিনা বাদে কেউ মনে হয় জানে না যে প্রেস কিভাবে করতে। রাফিনা সামনে আগে যাচ্ছে, প্রেস করছে ফুলভাবে, সেখানে ব্রুনো গিমারেসকে বারবার হাত দিয়ে দেখা যাচ্ছে তুই এদিকে এদিকে, কিন্তু সে আসতেইছে না, সে বুঝতেছে না কি করতে হবে। ভিনিসিয়াস খালি দৌড়ায় দৌড়ায় যাচ্ছে তো যাচ্ছে, মানে খালি ওর দৌড়ে যাওয়ার দরকার তাই যাচ্ছে, মানে প্রেসিং যে ইন্টেন্টটা থাকার কথা সেটা কারোরই নাই। আপনি হয়তো বলতে পারেন যে রাফিনা গেলে খারাপ খেলছে, হ্যাঁ রাফিনা খারাপ খেলছে, তার থেকে ওর থেকে বেটার গেম আমরা আশা করি। কিন্তু দলের একজনের তো খারাপ গেম যাইতে পারে, কিন্তু সবাই এরকম খারাপ গেম যাওয়া এটা আসলে মেনে নেওয়া সম্ভব না। দলের ভিতর কোনো কেমিস্ট্রি নাই। একটা একটা দল হিসেবে যে খেলা লাগবে সেই কেমিস্ট্রিটা আমাদের দলের ভিতর নাই, সেটা মেন হলো আমাদের মিসিং। সবচেয়ে খারাপ লাগছে কি আমার, শেষ 10 মিনিটে ওরা আমাদের থেকে বেশি ইন্টেন্সিটি দেখাইছে, ওরা আমাদের থেকে বেশি শট নিছে, ওরা আমাদের থার্ডে বেশি ছিল, উল্টা আমরা মাত্র একটা কর্নার পাইছি, একটা শট নিতে পারছি। এইটা হলো সবচেয়ে বড় কষ্ট। শেষ 10 মিনিটে আমরা ঠিকমতো মানে আমাদের হাতে বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরা ওরা এদিকে দিয়ে পাস দিয়ে বেড়াচ্ছে, আমাদের প্লেয়াররা 3জন একসাথে 2জন একসাথে যায়ও ওদের কাছে বলটা উইনই করতে পারতেছে না। এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাহলে টিমের হালটা কোথায় আপনি ভাবেন, চিন্তা করেন একবার। আর কালকে আমাদের যে সাবগুলো করা হয়েছে ওগুলো অ্যান্সেলোতি কীভাবে করছে আমি জানি না। অ্যান্সেলো অবশ্যই সবার থেকে বেশি জানে, কিন্তু এগুলো আসলে খুব চোখে লাগে। আমরা ইগর থিওকে উঠাইলাম, সেখানে কুনিয়াকে নামাইলাম, কিন্তু কুনিয়াকে আমরা সেন্টারে খেলাইলাম না। কয়েকটা বল ভিনিয়ে আগে নিয়ে গেছে, সেখানে মিডিলে কেউ নাই। রাফিনা কয়েকটা বল আগে নিয়ে গেছে, সেখানে মিডিলে কেউ নাই। তাহলে আমরা কি কি চাই, যে রাফিনিয়া ভিনি তারা দুজন একসাথে মিডফিল্ড থেকে বল নিয়ে 4-5টা প্লেয়ার কাটায় গোল দেবে প্রতিবার? এরকম তো সম্ভব, কোনোদিনই সম্ভব না, ওয়ার্ল্ড স্টেজে তো নাই না। তারপর সে কালকে এনরিককে নামানো হইলো না। আমরা জানি এনরিক লিওনে খুব ভালো খেলছে, খুব ভালো একটা পারফরমেন্স দিচ্ছে সেখানে, রাইট উইং স্ট্রাইকার সবখানে সে খেলতে পারে। তাহলে কেন আমরা এনরিককে ওখানে ট্রাই করলাম না? রাফিনাকে ফলস লাইনে দিয়ে কেন আমরা এনরিককে রাইট উইংয়ে ট্রাই করলাম না, সেটা আমার এখনও মাথায় আসে না। ওখানে আসলে কি ভাবতেছিলাম আমরা। কালকে ম্যাচের আগে হাকিম একটা কথা বলছিল যে আমাদেরকে আফ্রিকার ব্রাজিল বলা হয়, আর হাকিমি কালকে ঠিকই বলছিল। তবে কালকে একটা হাকিমি একটা জিনিস ভুল বলছে, ওরা কালকে ব্রাজিলের মতো খেলছে আর আমরা খেলছি একটা থার্ড ক্লাস টিমের মতো। কালকে মরক্কো কতটা জয় ডিজার্ভ করে সেটা জানি না, কিন্তু ব্রাজিল কালকে হারাটা ডিজার্ভ করে, তারা সেভাবেই খেলছে। এই খেলা নিয়ে আর যাই হোক, যে তারা ডিজার্ভ করা ঠিক না।
আর আর এই ম্যাচটা এভাবে ড্র হয়ে আমাদের উপর চাপ চলে আসলো, কারণ স্কটল্যান্ডের দিকে একটা উইন নিয়ে রাখছে। এরপরে ম্যাচ দুটো যদি আমরা একটা কোনো ভুলভাবে ড্র করে বসি, তাহলে তো অপেক্ষা করতে হবে থার্ড প্লেসে, তাহলে থার্ড প্লেসে থেকে অপেক্ষা করতে হবে যে বাকি সব টিম কি করতেছে। এই হলো অবস্থা, হাল হয়ে গেছে বর্তমানে। তবে হ্যাঁ, এবার একটা দিন চোখে পড়ছে, কালকে আমাদের এস্তাভিওর অভাবটা খুব ভালো মতো চোখে পড়ছে। রাইট উইংটা ছিল একবারে মরা। রাফিনাতে কেন যেন হচ্ছিল না। রাফিনাকে আরও বেটার করতে, প্রেসিং এসে টপ নচ, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট, কিন্তু তাকে টিমের গেমটা আরও বুঝতে হবে, আরও ভালো মতো খেলতে। পুরো টিম আউট অফ দ্য সিঙ্ক ছিল, ভিনিসিয়াসের গোলটা ছাড়া কেউ সিঙ্কে নাই টিমে, এটা ভালো মতো বোঝা যাচ্ছে। তবে একটা ভালো জিনিস কি, যে এটা দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের সামনে আরও সুযোগ আছে, আরও ইম্প্রুভমেন্ট করার সুযোগ আছে। দেখেন আর্জেন্টিনা যদি প্রথম ম্যাচ হেরে ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তাহলে আমাদেরও সেইখানে সুযোগ থাকতে পারে। কারণ যেহেতু আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের কোচ আনচেলত্তি, আর আমরা জানি সে যে এরকম সিচুয়েশনে সে থ্রাইভ করে, সেটাই আমাদের বড় স্ট্রেংথ হবে বিশ্বকাপে। আর অবশ্যই পরের ম্যাচে নেইমারকে চাই, কারণ নেইমারকে ছাড়া ক্রিয়েটিভ যে পার্টটা আমাদের গেমে লাগে, সেটা আমি একবারে মিসিং। সেটা অন্য কোনো প্রোফাইল এই টিমে দিতে পারতেছে না আনফর্চুনেটলি। তো নেইমারকে অবশ্যই লাগবে, নেইমার ছাড়া এই টিমটা বাজেভাবে ঢুকবে বিশ্বকাপে, যদি আমরা পরের রাউন্ডে যাইতে পারি সেইখানে। তো এই ম্যাচ নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আর এই বিশ্বকাপের সকল খবরাখবর জানতে এই বিশ্বকাপ সিজনের সাথে থাকুন, তোপুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের।